ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। টি-20 বিশ্বকাপে আগে ব্যাটিং করাই যেন সাফল্যের চাবিকাঠি। টি-20 বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করা দলই সবচেয়ে বেশি উঁচিয়ে ধরেছে শিরোপা। 9 আসরের মধ্যে 8 বারই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে টস জয়ী দল। 2007 সালে মহেন্দ্র সিং ধোনি আর এবার রোহিত শর্মাও টস জিতেই শিরোপা হাতে তুলেছেন ভারতের হয়ে। ভারতের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ ট্রফি জয়ের নায়ককে? কারো মতে বিরাট, কেউ আবার কৃতিত্ব দেবেন জাসপ্রীত বুমরাকে। কিন্তু মাত্র 9 রান করে আউট হওয়া রোহিত শর্মাকেও কিন্তু জয়ের নায়ক বলতেই পারেন। কিভাবে? কারণ মহাগুরুত্বপূর্ণ টস জিতেছেন রোহিত। তার চেয়েও বড় কথা, আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ভাবছেন তাতে কি? এই প্রশ্নের উত্তর দেবে পরিসংখ্যান। স্ট্যাট বলছে, ফাইনালে আগে ব্যাটিং করা দলই সবচেয়ে বেশি উঁচিয়ে ধরেছে শিরোপা। টি-20 বিশ্বকাপের 9 আসরের মধ্যে 9 বারই শিরোপা জিতেছে আগে ব্যাটিং করা দল। সেই 2007 সাল থেকে শুরু। টি-20 বিশ্বকাপের অভিষেক ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরেছিল ধোনির দল। উল্লেখ্য, সেই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করেছিল ভারত। তবে দ্বিতীয় আসরে অবশ্য টস জয়ী দলের ভাগ্যে জুটেনি শিরোপা। সেবার টস হেরে ব্যাটিং করে ট্রফি ঘরে তুলেছিল ইউনুস খানের পাকিস্তান। তৃতীয় আসরে শিরোপা ওঠে পল কলিংউডের হাতে। ব্রিজটাউনে অস্ট্রেলিয়াকে 7 উইকেটে হারিয়ে প্রথম টি-20 শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড। সেখানেও টস ভাগ্য যায় ইংল্যান্ডের পক্ষেই। 2012 ও 14 সালে ঘটে এর পুনরাবৃত্তি। 12তে উইন্ডিজ ও 14তে শিরোপা জয়ের স্বাদ পায় শ্রীলঙ্কা। 2016 সালে ইতিহাস গড়েন ড্যারেন সামি। তার হাত ধরেই আবারও শিরোপা ওঠে উইন্ডিজ শিবিরে। টি-20তে তিনিই একমাত্র দুবার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সে আসরেও টস জিতে আগে ব্যাটিং করেছিল ক্যারিবিয়ানরা। 21 সালের আসরেও একইভাবে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। 22 সালে দ্বিতীয় শিরোপা জেতে ইংল্যান্ড। টস জিতে আগে মেলবোর্নে ব্যাটিং করেছিল জশ বাটলারের দল। সর্বশেষ আসরে তো দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে দ্বিতীয় টি-20 শিরোপা জয়ের স্বাদ পায় ভারত, যেখানে প্রথমবারের মতো সেমির গণ্ডি পেরোনো দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ হয় দ্রাবিড় শীর্ষর কাছে। সেই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচেও টস ভাগ্য ছিল ভারতের পক্ষেই। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। না, টসে কিংবা আসলে মাঠের পারফরমেন্স, ভাগ্য তো সহায় ছিল এই টিম ইন্ডিয়া। কারণ ফাইনালের মঞ্চে ওই স্লাইস অফ লাক সেটা সঙ্গে না থাকলে এই ম্যাচ জেতা যায় না, এবং যে সমীকরণে তারা পড়েছিল। এর বাইরে একটা প্রশ্ন মঞ্জুরি তো আছেই, এই যে ব্যস্ততার মধ্যে পুরো ওয়ার্ল্ড কাপের একটা মাস গেল হাঁটতে চলতে, বাসায় বসে হয়তো টেলিভিশনে খুব একটা দেখার সুযোগ তো হয়নি খেলা। কিভাবে বিশ্বকাপটা দেখলে? যদিও একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, আমার গতকাল লাক ভালো ছিল, সো আমার ডে অফ পড়েছে। সো আমি পুরো প্ল্যান করে রেখেছিলাম যে আমি পুরো ম্যাচটা বাসায় বসে একদম টিভিতে দেখবো। কিন্তু ফার্স্ট ইনিংসের পরে যেমনটা বলছিলে ব্যস্ততা, সো চলে যেতে হয়েছে বাহিরে বিভিন্ন কাজে। কিন্তু এই যে এই ধরনের সিচুয়েশনগুলোর মধ্যে যাতে আমরা খেলা দেখতে পারি, যেন চমৎকারভাবে কিন্তু বিশ্বকাপ দেখার আয়োজন করেছিল টফি। অ্যান্ড সেকেন্ড ম্যাচটা আমি পুরোপুরি টফিতে দেখেছি, সেকেন্ড ইনিংসটা দারুণ। মানে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় থেকে বিশ্বকাপের সঙ্গে কানেক্ট থাকা টফি এই কাজটা এবারে দারুণভাবে করেছে। এই কারণে আজকের অতিথির সঙ্গে কথা বলতে চাই আমরা, কারণ স্পেশাল গেস্ট হিসেবে আজকে যুক্ত হচ্ছেন আবুল খায়ের চৌধুরী, মার্কেটিং ডেপুটি ডিরেক্টর টফি বাংলা লিগ। তাকে স্বাগত জানাই। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। কেমন আছেন? আর কনগ্রাচুলেশনস অবশ্যই। প্লিজ বসবেন। আপনাকে ধন্যবাদ তো জানাতেই হবে, বিশেষত তো এই বিশ্বকাপটা দেখানো, এবং খুব সবাই ইজিলি এটা দেখতে পেরেছে ভালো হবে। আমার কাছ থেকে ব্যক্তিগত একটা ধন্যবাদ, কারণ সেই বাংলা ধারাভাষ্য কক্ষে আমার থাকার সুযোগ হয়েছে বা সেই প্যানেলে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে এই এক্সপিরিয়েন্সটা জানতে চাই, মূলত তো ট্রাফিকটা কিংবা কী পরিমাণ দর্শক দেখেছে এটাই ব্যাপার, সেই জায়গাটা এক্সপিরিয়েন্স কেমন? এবছর আসলে এই প্রথমবারের মতো কোনো টেলিকম সার্ভিস প্রোভাইডারের কোনো প্ল্যাটফর্ম, যদিও টফি সব নেটওয়ার্ক অ্যাগনস্টিক, যে কোনো টেলিকম নেটওয়ার্কের কাস্টমাররাই টফির সার্ভিসগুলো নিতে পারেন। প্রথমবারের মতো এককভাবে এক্সক্লুসিভলি আমরা ওয়ার্ল্ড কাপটা স্ট্রিম করেছি। আপনারা জানবেন যে আইসিসির সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, যেটার মাধ্যমে আমরা এই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে নেক্সট 6টা বড় আসর আমরা টফিতে এক্সক্লুসিভলি দেখাবো। গ্রেট। তো 2025 সালের জুন পর্যন্ত, তারই ধারাবাহিকতায় এবার আসলে আমরা নিয়ে এসেছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপ। তো একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য কিভাবে আমরা এটাকে আলাদা করতে পারি, সেটা আমরা নানাভাবে নানা আয়োজনে এটাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। এর মধ্যে আমরা প্রি শো, মিড শো এবং
পোস্ট ম্যাচ অ্যানালাইসিস রেখেছিলাম 45টা ম্যাচে, যেহেতু কিছু ওভারল্যাপিং ম্যাচ ছিল সবগুলোতে পারা যায়নি। 55টার মধ্যে 45টা ম্যাচে আমরা এই 135টা শো করি, যেটা খুবই ইউনিক। এখন পর্যন্ত কোনো ওটিটি প্ল্যাটফর্ম এটা আসলে করেনি বাংলাদেশে। সো অ্যানালিসিসগুলো মানুষ দেখেছেন। প্রথমবারের মতো কোনো ওটিটি প্ল্যাটফর্মের বাংলা কমেন্ট্রি, ইংলিশ কমেন্ট্রির সাথে বাংলা কমেন্ট্রি ছিল। গ্ল্যাড টু হ্যাভ ইউ ইন দ্যাট প্যানেল অ্যাজ ওয়েল। আমরা খুব ভূয়সী সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে। আমি বলতে চাই যে খুব ভালোভাবে দর্শকরা বা শ্রোতারা এটাকে নিয়েছেন। যারা বাংলা কমেন্ট্রিরও আমরা খুব ভালো সাড়া পেয়েছি। আমাদের ভিউয়ারশিপ যদি বলেন প্রায় 43 কোটি মিনিট পেইড সাবস্ক্রিপশন ছিল, যেহেতু পেইড সার্ভিস ছিল এটা, মানুষকে টাকা দিয়ে দেখতে হচ্ছিল। তারপরেও 43 কোটি মিনিটস কনজিউম হয়েছে আজকে সকাল পর্যন্ত, কালকে রাত পর্যন্ত। দেন আপনি যদি ভিউয়ারশিপ বলেন প্রায় 42 মিলিয়ন ভিউয়ারশিপ ছিল, হুইচ ইজ লাইক 4 কোটি 20 লাখের উপরে দর্শকের ভিউয়ারশিপ ছিল। দেন এরকম প্রতিদিন আমরা হায়েস্ট 3 মিলিয়নের উপরে একটা ম্যাচে ভিউয়ারশিপ পেয়েছি, 500,000 উপরে কনকারেন্সি। সো ইটস এ ভেরি গুড রেসপন্স ফ্রম দ্য মার্কেট ইন টার্মস অফ আওয়ার এফোর্ট। আমরা মনে করি যে মানুষ আমাদের এই সার্ভিসটাকে খুব ভালোভাবে এনজয় করেছে এবং খুব আশার বাণী হচ্ছে যে এটা আমাদেরকে অ্যাজ এ প্ল্যাটফর্ম আরও অনেক বেশি উৎসাহিত করবে সামনের দিকে। এক্সেলেন্ট, একদম। অবশ্যই একটা সুন্দর প্রোগ্রাম থাকলে তো অবশ্যই মানুষ দেখবে। আমি আরেকটু স্পেসিফিকভাবে জানতে চাই যে এই পুরো আয়োজনটার মধ্যে, পুরো টুর্নামেন্টের মধ্যে স্পেসিফিক কোন ম্যাচটাতে আপনারা সব থেকে বেশি টিআরপি হিট করতে পেরেছেন? আমরা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে প্রায় 30 লাখেরও উপরে দর্শক খেলাটা দেখেছেন একবারে। সো এটা খুবই আশাব্যঞ্জক ছিল। অবভিয়াসলি বুঝতেই পারছেন ওই দিন আমাদের একটা চান্স ছিল, যদি আমরা একটু আমাদের স্ট্র্যাটেজিক্যালি ঠিকঠাক করে আমরা এগুতে পারতাম তাহলে আমরা হয়তো সেমি খেলতাম। সো সেই কারণে যদিও ভোরের ম্যাচ ছিল এবং যেটা আপনি বলছিলেন আপনাদের, আমি আসার আগে যে সঙ্গত কারণে যেহেতু সকালে খেলা ছিল এবং মানুষ নানা দিকে যেতে হয় দিনের শুরুতে, সো মোবাইলটাকেই তারা প্রেফার করেছে, বাসা থেকে দেখাটা সম্ভব ছিল। বাই দ্য ওয়ে ওই ম্যাচটাও আমি ছিলাম প্যানেলে এবং মানে একটা তো ওই সিচুয়েশন হয়েছিল মাহমুদুল রিয়াদ কেন ওই জায়গায় চেষ্টাটা করলেন না, এটা নিয়ে যাই হোক ওখানে একটা হার্ট ব্রেকিং ব্যাপার ছিল। ভালোই একটা কর্মযোগ্য আপনি বলছিলেন প্রি ম্যাচ, আমরা খুব কাছ থেকে দেখেছি সেটা। গাড়ি পিক করতে আসতো অনেক বেশ রাতেই, কারণ 5:30টায়ও ম্যাচ হয়েছে, 1 ঘন্টা আগে 4:30টায় যদি অন এয়ার হতে হয় তার আগে গেস্টদের আসতে হয়েছে, কমেন্ট্রি প্যানেল তাদেরকেও থাকতে হয়েছে সজাগ এবং মিড শো, মানে এই যে ব্যাপারগুলো সেটা খুব দারুণভাবে। হ্যাঁ, আমি যদি একটু বলি যে কোনো আমরা তো কোনো টিভি স্টেশন না, সো বা চ্যানেল না, সো আমাদের একটা বাইরের ইনফ্রাস্ট্রাকচারে স্টুডিও ভাড়া করে এবারের টুর্নামেন্টে যদি আপনি ইয়েটা দেখেন, ফরম্যাটটা দেখেন, কিছু খেলা হয়েছে সকালবেলা, কিছু খেলা হয়েছে ওদের দেশের বিকালবেলা। সো এটাতে যেটা হয়েছে, তারা সাবকন্টিনেন্টের মার্কেটের যে অডিয়েন্স তাদেরকে ধরার জন্য সাবকন্টিনেন্টের দলগুলোর যতটুকু পারা গেছে খেলাগুলোকে তারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা শ্রীলঙ্কার প্রাইম টাইম যেটা সেটা মেনটেন করতে চেয়েছে। সো এই খেলাটা শেষ হতো রাত্রে 1:30টায়, 1টা বা 1:30টার দিকে পোস্ট ম্যাচ অ্যানালাইসিস সহ শেষ করে। দেন নেক্সট খেলাটাই 4:30টা 5:30টা, যদি 6:30টায় খেলা হয় তাহলে প্রি ম্যাচ 5:30টায়। এটা খুবই একটা ব্যস্ত সময়। আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের টিম, টফি টিম, বাংলা লিংকের বিভিন্ন টিম, প্লাস আমাদের যারা পার্টনার ছিলেন, তারা সবাই মিলে এটাকে খুব সুন্দরভাবে আয়োজন করেছেন। আমার মনে হয় এই জন্যই দর্শকের এত ভালো লেগেছে। দারুণ। ফাইনাল ম্যাচ নিয়ে তো অবশ্যই কিছু কথা হবে, সবাই মোটামুটি ক্রিকেটের ভক্ত যারা তারা নজর রেখেছিল। একটা ক্যাচ নিয়ে যদিও একটু আসলে দ্বিমত রয়েছে, তবে ক্যাচটা অসাধারণ ছিল। আমার একটা প্রতিবেদন রয়েছে হাতে সেই বিষয়ে, আমি দেখে আসছি, আপনি থাকবেন সঙ্গে। ডেভিড মিলারের ফাইনাল উইনিং ক্যাচ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সূর্যা কুমার যাদব। তবে ম্যাচ শেষে এই ক্যাচের কারণেই দক্ষিণ আফ্রিকার ভক্তদের সমালোচনার শিকার হলেন তিনি। এক প্রোটিয়া ভক্তের প্রকাশিত ভিডিওতে তোলপাড় নেট দুনিয়া। তাদের দাবি থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হতে হয়েছে ডেভিড মিলারকে। সূর্যার বল বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল। অবিশ্বাস্য, অতুলনীয়, চোখ ধাঁধানো, সাথে ম্যাচ জেতানো এক ক্যাচ, যে ক্যাচটিকে আজীবন মনে রাখবে গোটা ভারতবাসী।
অনেকেই আবার বলছেন এবারের বিশ্বকাপে এটাই ছিল সেরা একটি ক্যাচ। ধারাভাষ্যকারদের মুখ থেকেও ঝরেছে প্রশংসার সুর। ঘটনাটি ঘটেছে ফাইনাল ম্যাচের শেষ ওভারে। ক্রিজে থাকা ডেভিড মিলারের শট লং অফে দৌড়ের ওপর বাউন্ডারির সীমানায় ধরার চেষ্টা করেন সুরিয়া, কিন্তু যখনই বুঝতে পারলেন বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন তিনি, ঠিক তখনই শূন্যে ভাসিয়ে দিলেন বল। তারপর বাউন্ডারির ভেতর ঢুকে লাফিয়ে সেই অতুলনীয় ক্যাচটি নেন এই ব্যাটার। সাথে সাথে থার্ড আম্পায়ারের রিভিউতে আউট হয়ে যান মিলার। তবে ম্যাচ আর ক্যাচের গল্প এখানেই শেষ হয়নি। নেটিজেনদের চোখে ধরা পড়েছে সেই ক্যাচটির আদ্যোপান্ত। সুরিয়ার ক্যাচ ধরার এক ভিডিও পোস্ট করে একজন ক্রিকেট ভক্ত লিখেছেন, সুরিয়ার পা লেগেছিল বাউন্ডারির রোপের কিনারে যখন বলটি ছিল তার হাতে। আর এই ভিডিওটাই ভাইরাল হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিন মিলার আউট না হলে সেটিকে 6 বলে গণ্য করা হতো, ফলে ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হতে পারত। তাই ম্যাচের ফল নির্ধারণকারী মুহূর্ত নিয়ে কেন আম্পায়ার বাড়তি সময় নিলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এছাড়া রিপ্লেতে সীমানার দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায়, কারণ ঘাসের ওপর বাউন্ডারি লাইনের ছাপ স্পষ্ট ছিল। সেই দাগের ওপরই পা ছিল সূর্যা কুমারের, আর সেটিই যে উস্কে দিচ্ছে এই বিতর্ককে। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। খুবই ইন্টেন্স সময় আসলে ক্যাচটা হয়েছিল এবং খুব মনে হয় ম্যাচের মোড়টা ঠিক সেই সময় থেকে ঘুরে যায়। আসলে আমি একটু জানতে চাই অন্য জায়গাটা, যে আপনার পার্সপেক্টিভটা কি? অনেকেই বলে, অনেক বিশ্লেষকরাও বলে, অনেক ভক্তরাও এই কথা বলে, যখনই ভারতের ম্যাচ হয় তখনই কিন্তু এই ধরনের সমালোচনাগুলো হয় যে আম্পায়ারদের সিদ্ধান্ত অ্যান্ড আলট্রা আরও অনেক কথাবার্তা। তো আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন আসলে? আমি আসলে এখানে যদি আমার ব্যক্তিগত মতামত বলি তাহলে একটু ডিফারেন্ট মতামত হবে। সেটা হচ্ছে যে নর্মালি যেটা হয়, খেলাতে আসলে ভুল হয়, এটা অস্বাভাবিক না। এই জিনিস শুধু আমাদের হয় কি, যখন বড় দলের এগেনস্টে ছোট দল হারে বা তাদের যখন অ্যানালাইসিস হয় তখন কেন হারলাম অনেক কোশ্চেন করে তারা স্কিলের বাইরেও গিয়ে দেখতে চায় যে আমার কি এটা ঠিক হলে আমি জিতে যেতাম। তো ওই অ্যানালাইসিসটা ছোট দলের সমর্থকরা বলেন বা অফিসিয়ালরাও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কমেন্ট করেছেন সো প্রিভিয়াস সময়ে। সো ওই জায়গা থেকে মনে হয় যে একটু আবেগও কাজ করে। ভুল আসলে দুদিকেই হয় হয়তো, কিন্তু ওইটা বেশি ধরা পড়ে যখন ছোট, কারণ সবাই ইমোশনালি অ্যাটাচ থাকে যে আচ্ছা যারা আন্ডারডগ তারা জিতুক, এটা কিন্তু একটা নর্মাল ফেনোমেনা। সো এটা হয়, বাট এইটা কতটুকু কমানো যায় সেটা আসলে দেখা আসলে যারা দায়িত্বে থাকেন তাদের উচিত। এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে হয়তো যেটা রিপোর্টে বলা হলো, একটু হয়তো সময় নিয়ে আর একটু জুম করে দেখার সুযোগ অবশ্যই ছিল, যেহেতু এটা খুবই ডিফাইনিং একটা মোমেন্ট ছিল ম্যাচের। ওই বলটা 6 হলে তখন আর 5 বলে 10 লাগতো, যেটা ডেভিড মিলার স্ট্রাইকে থাকতেন অবশ্যই এটা খুবই একটা ডিফারেন্ট টার্ন নিতে পারতো। সো সেই ক্ষেত্রে হয়তো ম্যাচ অফিসিয়ালের আরেকটু সুযোগ ছিল, বাট এখানে আসলে এখান থেকে এত কমেন্ট করাটা আমার কাছে মনে হয় যৌক্তিক হবে না, কারণ ওইখানে যেরকম প্রেশারে খেলোয়াড়রা থাকেন আসলে ম্যাচ অফিসিয়ালরা সিমিলার পার্ট অফ দ্য গেম, সো দে অলসো ফিল দ্য প্রেশার। অনেক সময় আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু দেখেছি মনে হচ্ছে ঠিক আছে, তখন দ্রুত ডিসিশন নিয়ে ফেলেন। সো ওইটাই এই ক্ষেত্রেও হয়েছে। অনেক যদি কিন্তু থেকেই যায় ক্রিকেট, এবং ইতিহাস শেষ পর্যন্ত ভারত গড়েছে, তো অভিনন্দন বার্তা তারা পেতেই পারে। ইভেন বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের জন্য একেবারে শেষ ম্যাচ তারাও রাঙিয়ে রেখেছে। রবীন্দ্র জাদেজা তিনিও অবসর নিয়েছেন। আমাদের স্পোর্টস লাভারদের জন্য ট্রফি তো আমাদেরকে একদম লাইফ সেভার হিসাবে কাজ করে নিঃসন্দেহে। তারপর আপনি যেহেতু মার্কেটিং ডেপুটি ডিরেক্টর, আমি জানতে চাই আসলে বাংলাদেশের মানুষ আসলে কি দেখে? ক্রিকেট বেশি দেখে না ফুটবল বেশি দেখে? কোপাও দেখাচ্ছেন আপনারা। দেখেন, আমাদের ট্রফির ইতিহাসের সংখ্যা দিয়ে যদি বলি তাহলে সংখ্যায় তো বাংলাদেশে ম্যাস অডিয়েন্স ফুটবল দেখে। ফুটবল খেলাটা বোঝা খুব সোজা, সেই জন্যে হয়তো দর্শকদের জন্য দেখতে সোজা, সো সহজ হয়। তো ওনারা আসলে ফুটবলের সংখ্যাটা বড়। আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপে উই হ্যাড হিউমাঙ্গাস নাম্বারস। আমরা তখন যদিও পেইড ছিল না, ফ্রি দেখাচ্ছিলাম, এবং আমরা ওয়ার্ল্ডের তখন গত ফিফা ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ডের মোস্ট গ্রোয়িং 5টা ওটিটির মধ্যে একটা ছিলাম, যেখানে অনেক বড় বড় নাম নেটফ্লিক্স এরাও আমাদের অনেক পিছনে ছিল। সো সেদিক থেকে আমাদের ফুটবলের সংখ্যা বেশি, বাট
আপনি যদি কম্পেয়ার করেন বাংলাদেশের খেলা হলে ক্রিকেটের সংখ্যাও অনেক বড় হয়, সো খুব স্বাভাবিক। আর আমাদের এখানে মানুষ অনেক কিছু দেখে, ড্রামা দেখে, মুভিজ দেখে, আমাদের প্রচুর কন্টেন্ট থাকে যেগুলো মানুষ দেখে। সো ইটস নট অনলি স্পোর্টস, আপনার আমাদের টার্কিশ ড্রামার ডাব সিরিজ আছে সবচেয়ে বেশি, সেগুলোও দেখে। দারুণ দারুণ। এই যে মানে ওটিটি কিংবা স্ট্রিমিং প্ল্যাটফর্মে তো স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া সেটা একটা বড় চ্যালেঞ্জ। খেলার মধ্যেও যেমন খুব দারুণভাবে দেখা গেছে, ইংলিশ বাংলা আলাদা ছিল, সব মিলিয়ে এই জায়গাটায় কতটা চ্যালেঞ্জ অনুভব করছেন এবং ফিউচার কি প্ল্যান রয়েছে, বড় ইভেন্ট সামনে কি আসছে যেগুলো আপনারা প্রচার করবেন? সো আমাদের যদি আপনি বলেন, এটা আমাদের জন্য একটা লার্নিং কার্ভ ছিল। প্রথমবারের মতো আমরা এত বড় আয়োজন করে ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছি, শো এবং ডিফারেন্ট ধারাভাষ্য, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলে ভালো আয়োজন করার চেষ্টা করা হয়েছে। এটা বড় লার্নিং ছিল। সেখানে আমরা কিছু জায়গায় অনেক ভালো করেছি, কিছু জায়গায় হয়তো আর একটু ভালো করার সুযোগ আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনি যদি টফির ফিউচার প্ল্যান বলেন, টফি অলরেডি কোপা আমেরিকা ফুটবল দেখাচ্ছে। এটা বাংলা লিংকের কাস্টমারদের জন্য কমপ্লিটলি ফ্রি যদি ওনার কাছে কোনো বাংলা লিংকের ডেটা প্যাক থেকে থাকে। আর অন্যান্য অপারেটর গ্রাহকরাও খুব সহজে প্রতিদিন 20 টাকা দিয়ে দেখতে পারেন, অথবা মান্থলি 99 টাকা পুরো টুর্নামেন্ট দেখার জন্য উনি খরচ করতে পারেন এবং টুর্নামেন্টটা উপভোগ করতে পারবেন। এছাড়া আমরা আমাদের এই জুলাইয়ের 1 তারিখ মানে আগামীকালকে আমাদের প্রথম অরিজিনাল আমরা রিলিজ করছি, রইল বাকি 10, একটা মার্ডার মিস্ট্রি। সো সেটাও জি একটা ওয়েব সিরিজ, যেটা আমরা মার্ডার মিস্ট্রি হিসেবে 10 এপিসোডের, এটা সবাই উপভোগ করতে পারবেন খুবই সাশ্রয়ী মূল্যে, 20 টাকায় পুরো এই 10 এপিসোড দেখা যাবে। তো আস্তে আস্তে নিজেদের প্রোডাকশন এগুলো হচ্ছে, আমরা আমাদের অরিজিনালসে হাত দিয়েছি, আরও ফিউচারে আরও ভালো খেলা আসবে। এছাড়া আইসিসি আমাদের উইমেন্স ওয়ার্ল্ড কাপ আসছে অক্টোবর মাসে, যেটা বাংলাদেশে হোস্ট হবে। বাংলাদেশের মেয়েরা খেলবে আমাদের চোখের সামনে, তাদেরকে সমর্থন দেওয়া, তাদেরকে উৎসাহিত করা অবশ্যই আমাদের সবার দায়িত্ব। হোপফুলি চ্যাম্পিয়ন্স ট্রফি আছে কিংবা 27-এর ওয়ার্ল্ড কাপ আমাদের 2025 সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, এগুলো সবই আমরা এক্সক্লুসিভলি ট্রফিতে দেখাবো। আশা রাখছি দর্শকদের চাহিদা আমরা মেটাতে পারবো। এছাড়াও আমাদের যে ব্র্যান্ড ছিল, আমাদের 50টার উপরে ব্র্যান্ড আমাদের এখানে আস্থা রেখেছে তাদের কমিউনিকেশন করার জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য, তাদেরকেও আমরা সাধুবাদ জানাই। আসলে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হোপফুলি ট্রফি এগোবে এবং বাংলাদেশের দর্শকরাও দারুণ দারুণ কাজ উপভোগ করবে আপনাদের কাছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।